সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি অনেক আপনাদের সাথে। শুরু হয়ে গেল ভূতের গল্পের নতুন এক এপিসোড। তো এখন আমি দেরি করব না, তো আমি বরাবরের মতো গেস্টদের কাছে চলে যাব। তো যাওয়ার আগে আমি বলে নিচ্ছি, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যদি আপনারা ইমেলে কোনো ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই ইমেলে আপনারা ভিডিও স্ক্রিনে সেই ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা ইমেলের ঘটনা পাঠাতে পারেন। আমার নাম তিতাস কুমার অব্র, থাকি এয়ারপোর্ট এলাকায়। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা ঝিনাইদহের ছোট্ট একটি গ্রামে ঘটে যাওয়া কিছু ঘটনা রাসেল ভাই। তো ছোট্ট একটা গ্রামের নামটা বলছি না, সবুজ শ্যামলা, পাশে একটা নদীও আছে, হয়তো বা কখনো নাম শুনছেন আপনারা, চিত্রা নদী। তো গরমের ছুটিতে আমি বাড়িতে গেছিলাম গ্রামের বাসায়। তো আমার গ্রামের বাসাতে আমার কাকু আছে, আমার বাবা মা সবাই থাকেন ওইখানে। তো আমি মাঝে মাঝে ঘুরতে যাই, বেড়াইতে যাই রাসেল ভাই। তো বর্ষার মৌসুম, তখন বর্ষার মৌসুম বলতে গ্রীষ্মের শেষ, মানে ছুটি কিছুদিন পাইছিলাম, বর্ষার শুরুতে আর কি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি ওই ইয়েতে গেছি, আমি গ্রামে ঘুরতে গেছি। তো বর্ষার মৌসুমে নদীতে অনেক জল থাকে এবং প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায়। জেলেরা সবসময় মাছ ধরানে ব্যস্ত থাকে। আমার গ্রামের পাশেই একটা পাড়া আছে, ওইখানে হালদার জাতীয় যারা মাছ ধরে তাদেরকে জেলে বলে। তো ওরা মাছ ধরে। আমার কাকু মাঝে মাঝে শখ করে মাছ ধরতে যায়। তো আমার কাকু বলছে যে রাসেল ভাই, আমার কাকু বলছিল যে তিতাস তুই তো গ্রাম থেকে আসছিস, চ একদিন মাছ ধরতে যাই। বললাম যে মাছ ধরতে যাওয়া তো অনেক মজার ব্যাপার, অনেক মজা হবে হয়তোবা। তো আমি তো জানি না যে মাছ ধরতে গেলে কি কি লাগে, কি কি ইনস্ট্রুমেন্ট, কি কি যন্ত্রপাতি লাগে, আমি সেটা জানি না। তো যাই হোক, কাকু বেশিরভাগ রাতেই মাছ মারতে যায়। তো আচ্ছা ঠিক আছে, আমি যাব। আমরা যেখান থেকে মাছ ধরা শুরু করলাম ওইখানে 3 রাস্তার মোড়, অ্যান্ড মোড়ের পাশে একটা বড় একটা বট গাছ আছে, একটা ব্রিজও আছে। আমি ছোটবেলায় শুনেছি যে 3 রাস্তার মোড়ে অনেক ভয়ঙ্কর কিছু থাকে হয়তোবা। আর বট গাছ যেহেতু অনেক ভয়ঙ্কর কিছু কথা শুনেছি। ওই বট গাছ থেকে ছোটবেলায় যখন ওখানে যেতাম, পিচ্চি বাচ্চারা দেখতাম ওই বট গাছের ওই শিকড়টা ধরে অনেক ঝুলতো। তো অনেক ঘটনা শুনেছি যে ওই ঝুলতে ঝুলতে অনেক মানুষের ওখান থেকে হাত পা ভেঙে গেছে, পড়ে ওখান থেকে হাত পা ভেঙে গেছে। তো যাই হোক, ওখান থেকে ওই কথাটা মনে পড়লো আমার। তো ওখান থেকে মাছ ধরা শুরু করলাম। মাছ ধরা শুরু করতে করতে আমরা অনেক সময় মাছ ধরছি। বৃষ্টিও হচ্ছে, একটু একটু করে বৃষ্টি হচ্ছে, মাথায় ছাতা আছে। কাকু মাছ ধরছে আর আমি হলো থলেতে রাখছিলাম মাছগুলা। তো যাই হোক, প্রায় ঘন্টাখানিক মতো, তার বেশি, কাছে কিছু নাই, ঘড়ি দেখা বা সময় দেখার জন্য তেমন কিছু ছিল না। তো আনুমানিক টাইম। তো মাছ ধরতে ধরতে আমরা অনেক দূরে চলে গেছি, চারিপাশে জল, একটু নদীর কিনারা ঘেঁষে অনেক দূরে চলে গেছি মাছ ধরতে ধরতে। তো কিছু দূর এগিয়ে, আমার গ্রাম থেকে কিছু দূর এগিয়ে বলতে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাসেল ভাই, একটা শ্মশান আছে আমাদের, যে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা এখানে দাহন করে থাকে। তো ওই শ্মশানের কাছে চলে গেছি। তো কাকু জাল ফেলতেছে ওইখানে গিয়ে। ওখানে শুধু আমরা না, আমি দেখতেছি অনেক মানুষই ওখানে মাছ ধরছে, কিন্তু ওরা অনেক মাছ পাচ্ছে, মাছও পাচ্ছে, মাছ রাখছে, মাছ লাফাচ্ছে, আবার কেউ কেউ দেখছি এইটা ওইটা করছে। তো আমি সেই আনন্দে আমি কাকুরে বললাম, কাকু সবাই মাছ ধরছে, তুমি মাছ পাচ্ছ না, বড় করে জাল ফেলো। তো জাল ফেললো কাকু, মাছ উঠছে, কম বেশি উঠছে। তো হঠাৎ করে আমার মনে হলো যে থলেতে একটা মাছও নাই। আমি কাকুরে বললাম যে কাকু, আমরা তো অনেক সময় ধরে মাছ ধরছি, তা মাছগুলা গেল কই? সে শুরু থেকে ব্রিজের ওইখান থেকে আমরা মাছ ধরতেছি, সে মাছগুলা গেল কই? কাকু অবাক, কাকু কোনো কথা বলছে না। আমি বললাম যে কাকু, হয়তোবা মাছ চলে গেছে আমার হাত থেকে। আমি বুঝি নাই আমি কিভাবে বলে ফেলেছি, হয়তোবা মনের ভুলে কিংবা কোনো একটু আতঙ্কে ভয়তে বলে ফেলেছি যে হয়তোবা মাছটা থলেটা পড়ে গেছিল, মাছগুলো মনে হয় চলে গেছে। তো কাকু বলে আচ্ছা ঠিক আছে, মাছ চলে গেছে, সমস্যা না, মাছ আমরা মারছি। তো হঠাৎ করে কাকু জাল ফেললো,
দূর থেকে মনে হলো যেমন সমুদ্রে যেমন বড় বড় ঢেউ ধেয়ে আসে, ধেয়ে আসে ঠিক তেমনই কিছু একটা দেখতে পেলাম। কাকুরে বললাম, কাকু এইখানে তো তেমন ছোট ছোট ঢেউ ছাড়া বড় ঢেউ দেখতে পাচ্ছি না, তো ওই ঢেউটা আমাকে দিকে ধেয়ে আসছে কেন? কাকু জালটা তাড়াতাড়ি তুলে ওখান থেকে ঠিক শ্মশানের একটা সাইডে আমরা গিয়ে বসলাম। কাকু কোনো কথা বলছে না, আমিও কোনো কথা বলতে পারছি না। ওই শ্মশানে বড় একটা তেঁতুল গাছ আছে, ওইখানে অনেক আগের আম গাছ, তেঁতুল গাছ, অনেক বড় বড় গাছ আছে, যেটা এখনো আছে, ওইখানে গেলে দেখা যাবে। তো ওই শ্মশানটাই আজ পর্যন্ত কোনো তান্ত্রিক বা গোসাই, হিন্দু সম্প্রদায়ের যেটা বলে গোসাই বা পুরোহিত, ওইখানে আজ পর্যন্ত একটা পুরোহিত ওখানে থাকতে পারেনি রাসেল ভাই। তো সেখানে আমরা বসে আছি, ওই ঢেউটা দেখতে যে আমাদের মুখে ধেয়ে আসতেছে, মনে হচ্ছে আমাদের গার উপর দিয়ে, শরীরের উপর দিয়ে চলে যাবে। তো এই দেখে কাকু বলল যে আমরা আর মাছ মারবো না, তো বাসায় যাই। তো বাসায় গেলাম, বাসায় আসতে আসতে দেখছি যে আমার পায়ে কিছুতে কামড় দিছে, পাটা জ্বলতেছে। আমি কাকুরে বললাম, কাকু আমার পায়ে কিছুতে কামড় দিছে। কাকু বললো কই? তো দেখাইলাম ওখানে যেখানে কামড় দিছে পায়ে, ওখানে ফুলে গেছে, এখনো ফোলা আছে আমার পায়ের এখানে যেখানে কামড় দিছিল। তো বাসায় গেলাম, আমার বাবারে বললাম যে বাবা এই হয়েছে। বলছে তুই ঘুমা। আচ্ছা আমি ঘুমাইলাম। দেন পরবর্তীতে আমি সকাল হইলো, ফ্রেন্ড সার্কেলরাও আসছিল তখন, ছুটি কেউ পাইছে, ফ্রেন্ড সার্কেলরা আসছে। তো বাজারে ঠিক তার পরের দিনে আমরা সব বাজারে, সাইডে বাজার আছে, ওই বাজারে ফ্রেন্ড সার্কেল আড্ডা দিচ্ছি। তো সন্ধ্যার দিকে প্রায় সন্ধ্যা লেগে গেছে। তো সবাই বলছে আচ্ছা ঠিক আছে, তো অনেক আড্ডা হইলো, তো এখন বাইরে যাই। তো বাড়িতে আসার পথে ঠিক যেই 3 রাস্তার মোড়টাই ছিলাম, ওইখানেই যে বট গাছটা ছিল, ওইখানে একটা কালো বিড়াল আমাদের পথ দিয়ে চলে গেল। আমরা 3 জন ফ্রেন্ড ছিলাম, তো ওই কালো বিড়ালটা চলে গেল। আমি বলতেছি, দোস্ত এটা কি তুই যা দেখলে আমি কি সেটা দেখলাম? বলছে হ্যাঁ। আচ্ছা চল যাই, 3 জন হাত ধরে যাই। তো গেলাম, কিছু দূর এগিয়ে ঠিক ডান হাতে বিরাট বড় বাঁশ বাগান দেখা যায় বলতে ওই বাঁশ বাগানটা অনেক বড়, যে 5 থেকে 10 মিনিট হেঁটে গেলে ওই বাঁশ বাগানটা ফোরানো যাবে না, মানে শেষ করা যাবে না। তো ওই বাঁশ বাগান থেকে কিছু কিছু আওয়াজ আসতেছে, এত কুৎসিত, কেউ কান্না করতেছে, কেউ হাসতেছে, আবার এমন মনে হচ্ছে যে কয়েকজন মানুষ ওই বাঁশগুলা কাটতেছে, অনেক জোরে শব্দ হচ্ছে। এই শুনে আমার এক ফ্রেন্ড তো পুরা ওখানে পড়ে গেল, আর আমি তো আমার গাটা ঘেমে অবস্থা খারাপ। আমরা 3টা ফ্রেন্ড ছিলাম, আর একটা ফ্রেন্ড টোটালি সেন্সলেস হয়ে গেছে। ওরে নিয়ে পরে বাসায় আসি। তো রাসেল ভাই, এটা হলো আমার স্টোরি। ধন্যবাদ সবাইকে। আমি এবার যে আমার স্টোরিটা বলবো, সেটা আমার আমি যে গ্রামের কথা বললাম, আমার গ্রাম, ওই গ্রামেরই ঘটনা। ওইটা প্রায় 10 থেকে 12 বছর আগের ঘটনা এই ঘটনাটা। তো এটা বর্ষার সিজন, বর্ষার সিজন আমাদের গ্রামে বর্ষার সিজনে আমার বাড়ির আশেপাশে অনেকটা পানি চলে আসে, বর্ষার পানি। তো ওই নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। ওই মানে বাড়িটার যেখানে বলছিলাম যে আমাদের বাড়ির পিছনে ক্ষেত আছে, ওইদিকে ওই সিজনটাতে নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। তো একবার আমার আব্বু একটা কাজে বাড়ি থেকে চলে গেছে। ওই সময় 10-12 বছর আগের ঘটনা। ওই সময় মোবাইল ফোন অতটা অ্যাভেলেবল ছিল না আমাদের ওইদিকে। তো আমার বাবা একটা কাজে নওগাঁ গেছে, আমাদের সিরাজগঞ্জ থেকে নওগাঁ গেছে। তো ওই সময়ের ঘটনা। আমার বাবা যেদিন যায় তারপরে একটা ঘটনা হলো যে আমাদের এলাকার 5-6 জন মহিলা একটা কাজে একটা কবিরাজের কাছে যাবে, হয়তো পাশের গ্রামে। ওই জন্য একটা মাঝিকে ঠিক করে 5-6 জন মহিলা ওই নৌকাতে করে ওই কবিরাজের কাছে যাবে। তো যে মাঝিরে ঠিক করছে, মাঝিটা হলো অনেকটা বৃদ্ধ, অনেক বয়স হবে, 50-60 বছর বয়স হবে, হয়তো তার চেয়ে বেশি হতে পারে। তো ওনাকে ঠিক করে ওই নৌকাতে করে তো ওনারা যাচ্ছিল ওই কবিরাজের কাছে, পাশের গ্রামে ওই খেতে যাইতে হয়। তো ওই দিন আবার মানে পানিতে অনেক বেশি ঢেউ। তো সবাই যখন ওইখান থেকে শুরু করলো তাদের মানে গন্তব্যে যাওয়ার জন্য, তো কিছুদিন যাওয়ার পরে ক্ষেতের মধ্যে প্রচুর ঢেউয়ে নৌকাটা উল্টে যায়।
উল্টা যাওয়ার পরে তো এখানে উল্টে যাওয়ার 5টা মহিলাই চাপা পড়ে নৌকার নিচে উল্টে যাওয়ার পরে, আর ওই যে বৃদ্ধ যে শুধু মাঝিরা থাকে সে বের হইতে পারে। তো দেখা যায় যে 5টা মহিলাই মারা যায়, 5টা মহিলাই মারা যায়, তাদের লাশও পাওয়া যায় না। যে যে মাঝিরা মানে বের হইতে পারছে সে সাঁতরায় কোনো রকমে আসতে পারছে, আর 5টা মহিলাই মারা গেছে। তো এমনকি লাশটাও পাওয়া যায় না, ভেসে হয়তো অনেক দূরে চলে গেছে, যেটা পরবর্তীতে এই লাশগুলা পাওয়া যায় 10 বা 12 দিন পরে লাশগুলা পাওয়া যায়, অনেক দূরে পাওয়া যায়। তো এই ঘটনা ঘটছে, আমার আব্বু বাড়িতে নাই, আমার আব্বু তো নৌকা গেছে। এই কাহিনীটা আমার আব্বু জানে না যে গ্রামে এরকম কিছু ঘটছে, এরকম কিছু হয়েছে, আমার আব্বু সেটা জানে না। তো আমার এটা ঘটনার পরে গ্রামের মধ্যে মানে একটা কেমন একটা ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়েছে, যে লাশগুলো পর্যন্ত এখনো পাওয়া যায়নি, উল্টে গেছে। লাশগুলো হয়তো থাকলে পারে সিদ্ধ হয়ে যাবে পানিতে থাকলে। তো এর 2 দিন পরে 3 দিন পরে আমার বাবা যখন কাজ সারছে, নৌকার কাজটা শেষ হয়েছে, একটা কাজে গেছিল, তো আস্তে আস্তে গ্রামে যখন ফিরছে, তখন গাড়ি থেকে নামছে, তখন রাত হয়ে গেছে, রাত 11টা বেশি, 11:30 12টা প্রায় বেজে গেছে। তো আসতেছে আমাদের গাড়িতে নামার পর রোড থেকে আমাদের বাড়িতে আসতে একটা বাঁশঝাড় পড়ে। ওই বাঁশঝাড়ের একটা মানে একটা নিচু জায়গায় ওখানে বাঁশঝাড়, ওই রোডটাই মানে পাশের যে রাস্তা, কাঁচা রাস্তা, ওইখানটাই ক্রস করতে হয় আমাদের বাড়ি থেকে যাইতে হলে। তো আমার বাবা ওইখান দিয়ে আসতেছে, তো পাশে একটা আম গাছ আছে। তো দেখলো যে মহিলাটা মারা গেছে, যে তার একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চা সহ মারা গেছে 5টা মহিলা, আর যার একটা বাচ্চা ছিল, তার বাচ্চাটার নাম ছিল রতন। তো ওই রতনের জামা, ওর মা বসে আছে। আমার আব্বু যখন আসতেছিল রাতে, দেখতেছিল যে ওই বাঁশঝাড়ের সাইডে আম গাছের নিচে বসে আছে। আমার আব্বু বাড়িতে যাচ্ছিল, আমার আব্বু তো মহিলাকে ওইখানে দেখে মানে কেমন অবাক হয়েছে, যে এত রাতে আশেপাশে গ্রামের মানুষ তো বললাম যে 8টা 8:30টার মধ্যে ঘুমায় পড়ে, তো অত রাতে ওই মহিলা এখানে কি করতেছে। তো আমার আব্বু বললো যে আপনি এখানে কি করতেছেন। তো উনিও কোনো আনসার দেয় নাই, বলছে আমার আব্বুর নাম ধরে বলছে, ভাই আমার 1 গ্লাস পানি দিবেন। তো আমার আব্বু ভাবছে যে এই মহিলা তো এর আগেও স্বামীর সাথে হয়তো ঝগড়া হয়েছে, বা মাঝে মধ্যে স্বামী একটু খারাপ ছিল, মাঝে মধ্যে মারধর করতো, হয়তো আবার ঝগড়া করে মারধর করে তো হয়তো বাড়ি থেকে চলে আসছে, মহিলাটা এখানে এসে বসে আছে। মন টন খারাপ দেখলো আমার আব্বু, তো বললো যে পানি খাবা তুমি, এখানে কি করতেছো, চলো বাড়িতে চলো। আমার আব্বু বুঝছে যে এখানে তার ঝগড়া হয়েছে স্বামীর সাথে, মনটা খারাপ, তাই ভাবলো যে আজকে রাতে তাহলে নিয়ে আমাদের বাসায় নিয়ে যাবে। তো বলছে চলো পানি খাবা তুমি, আমার বাড়িতে আগে চলো। তো ওনাকে বলছে ঠিক আছে চলেন আপনি। আমার আব্বু সামনে দিয়ে হাঁটতেছে, তো ও হাঁটার পরে কিছুদিন আমার বাড়িতে নিচু একটা, আমার বাড়িতে উঠার একটা রাস্তা, ওই রাস্তার নিচু একটা জায়গা আছে আমার বাড়িতে একদম বাড়ির সামনে। তো ওই নিচু জায়গা পর্যন্ত আসার পরে আমার আব্বু বলছে চলো তাইলে বাড়িতে চলো। তো বলতেছে যে না ভাই আমি বাড়িতে যাবো না, আপনি আমার জন্য পানি নিয়ে আসেন। তো আমার আব্বু বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে আমার আম্মুকে বলছে যে দেখলাম রতনের আম্মু ওইখানে বসেছিল, ঝগড়া করছে, হয়তো উনি পানি চাচ্ছে, তুমি যা বুঝাই নিয়ে আসো, পানি খাও, বাসায় নিয়ে আসো। রাত্রেবেলায় মহিলা বাইরে আছে, আমার আম্মু মানে অবাক হয়ে গেছে, কি বলে যে মহিলাটা মানে 2 দিন আগে একটা দুর্ঘটনায় পানি যে ডুবে মারা গেছে, তাকে সে নাকি পানি চাচ্ছে। মানে আমার আম্মু খুব ভয় পাইছে। আমার আব্বু তো এগুলো জানে না যে মারা গেছে, তো ভয় পাইছে। আমার আব্বুকে বলছে কি বলে এরকম হয়েছে, তোমাকে বলো, তুমি তো জানো না এরকম হয়েছে। 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্টে পানিতে ডুবে 5টা মহিলা মারা গেছে, তার মধ্যে রতনের মাও ছিল আর রতনও ছিল, 2জনই মারা গেছে। তো বলছে চলো তার দেখি তো কার সাথে আসছো। পরে আমার আম্মুকে নিয়ে আমার আব্বু যখন এখানে আসছে, বাড়ির সামনে আসছে নিচু জায়গাটার, ওখানে দেখে যে ওইখানে আসলে কেউ ছিল না। এটাই হলো রাসেল ভাই, এটা আমার স্টোরি। রাসেল ভাই আশা করি ভালো আছেন, সঙ্গত কারণেই নাম প্রকাশ করছি না। ঘটনাটা আমার নানার বাসা কেন্দ্রিক। আসলে বেশ কিছু ঘটনার একটা মিশ্রণ বলবো, প্যারানর্মাল বেশ কিছু ঘটনা। ওই সময়টায় খুব নানা বাসা থাকা হতো। নানার বাসা ছিল ধানমন্ডির কোনো জায়গায়। একটু বাসাটার বিবরণ দেব সঙ্গত কারণেই। বাসাটা ছিল 4.5 তলা। দ্যাট মিনস 4 তলার উপরে অর্ধেক কিছু রুম করা ছিল, বাকিটা ছাদ ছিল, সেজন্যই 4.5 তলা বলছি আর কি। আর বাসাটার একটা বিশেষত্ব ছিল, দ্যাট ইজ সে 1 তলা থেকে 2 তলায় উঠবার সময় প্রথম সিঁড়ি এর পাশে একটা ছোট বারান্দা, একটা রুম, একটা গোসলখানা, একটা টয়লেট, এরপরে সিঁড়ি ঘুরে 2 তলা, এরকম প্রতি তালাতে একটা করে, আমি এটাকে বলবো সাব একটা করে তালা ছিল। দ্যাট মিনস 1.5 তলা, 2.5 তলা, 3.5 তলা প্লাস অন্যান্য তালাগুলা তো ছিলই, 2 তলা, 3 তলা, 4 তলা। তো ঘটনায় আসি, তখন আমি বেশ ছোট। তো ওই টাইমটাতে
যে সময়টার কথা প্রথমে বলবো, 3.5 তলায় যেই রুমটা ছিল, ওই রুমটা খালি ছিল। ওই রুমে আগে থাকতেন আমার ছোট মামা। তার কিছুদিন আগে উনি ছাদের রুমে শিফট হয়ে গেছেন। তো আমি ওই রুমের সামনে আবার ছোট একটা বারান্দার মতো ছিল। তো আমি বারান্দার ওখানে গিয়ে, ছোট ছিলাম, বিভিন্ন আওয়াজ করছি। তো আমি খেয়াল করলাম ওই বারান্দার সাথে যে রুমটা, ওই রুমের ভেতর থেকে আমি যে শব্দ করছি ওই শব্দগুলোর রিটার্ন আসছে। এটা কিন্তু নট লাইক ইকো, এটা কিন্তু ইকো ছিল না। আমি টের পাচ্ছি আমি যে আওয়াজটাই করছি অনেকগুলো চাপা ভয়েস ওই আওয়াজটা রিপিট করছে। এবং এটা খেয়াল করার পরে আমি এটাও দেখলাম যে আমি যে শব্দই করছি ঠিক সেই শব্দটাই ওই রুমের ভিতর থেকে অনেকগুলো ভারী ভয়েস রিপ্লাই হিসেবে একই শব্দটা ফিরিয়ে দিচ্ছে। এটা একটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল এবং আমি কনফার্ম এটা অবশ্যই প্যারানর্মাল কোনো ব্যাপারই ছিল। এরপরে আরেকটা ঘটনায় আসি। প্রতিটা ঘটনাই ওই বাসা কেন্দ্রিক। আমি একদিন, আমরা ওই টাইমটাতে থাকতাম 4 তলায়, পিছনের রুম বলে একটা রুম ছিল। ওই রুমে আমি দাঁড়িয়ে আছি বা বসে আছি। তো হঠাৎ করে খেয়াল করলাম পশ্চিম পাশের জানালায় কেউ টোকা দিচ্ছে বা ধাক্কা দিচ্ছে। তো এই আওয়াজটা শুনে যখন আমি জানালার দিকে তাকালাম, আমি দেখতে পেলাম যে একটা লোমশ হাত, খুব ছোট, একটা যদি 4-5 বছরের বাচ্চা হয়, ওই বাচ্চা যদি জানালায় বাড়ি দেয় তাহলে যেভাবে জিনিসটা দেখা যাবে ঠিক সেরকম, বাট হাতটা ছিল লোমশ। এবং এটাও আমি বলবো অবশ্যই অস্বাভাবিক ঘটনা, কারণ আমার নানার বাসার প্রতিটা তালাতে সানশেডের যেই ডিস্টেন্স জানালা থেকে সেটা মিনিমাম 6 ফিট। ওই হাতের সাইজের যদি আমি ধরেও নেই কোনো একটা মানুষ সেটা করেছে, দিস ইজ কোয়াইট ইম্পসিবল। কারণ 6 ফিট হতে হবে তার, প্লাস 6 ফিট একটা মানুষের হাতের সাইজ কিন্তু একটা 4-5 বছরের বাচ্চার মতো হবে না। এরপরে এটা গেল আরেকটা ঘটনা। আর আরেকটা ঘটনা আমার মনে পড়ছে, এটা অবশ্য আমার মায়ের কাছ থেকে শোনা একটি ঘটনা। আমার ওই নানুর বাসার নিচতলায় বহু বছর আগে একটা ফ্যামিলি ছিল। তাদের এক দূর সম্পর্কের রিলেটিভ প্রায় ওখানে বেড়াতে আসতেন, যার উপর জিন ভর করত এক ডাক্তার দম্পতি। দ্যাট মিনস ওই মহিলার উপরে যেই 2জন জিন ভর করত তারা একটা ডাক্তার দম্পতি, তারা 2জনই জিন। তো তারা যখন মহিলার উপর ভর করত, মহিলাটা কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে যেত। এরপরে তার যে অ্যাক্টিভিটি গুলো হতো সেটা হতো সেই ডাক্তার দম্পতির কোনো একজনের রূপ। তো সে বিভিন্ন মানুষের হাতের রগ ধরে অনেক রকম রোগ ডিটেক্ট করতে পারত এবং বিভিন্ন জনের চিকিৎসার জন্য শিকড় সে খুব অদ্ভুত ভাবে অ্যারেঞ্জ করত। সে হঠাৎ করে সে তার হয়তো বা শাড়ির ভাঁজ থেকে শিকড় বের করে আনতো, বের করে এনে বলতো যে এটা খেলে এটা ঠিক হয়ে যাবে। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই ডাক্তার দম্পতির কথা যে তারা এমন একটা জায়গায় থাকে যে জায়গাটা চাঁদের নিচে অবস্থিত, মানে পৃথিবী থেকে চাঁদের চেয়ে কাছে, কিন্তু চাঁদের নিচে কোনো একটা জায়গাতে। জায়গাটার নাম হচ্ছে কুপরুম। তারা চিকিৎসক দম্পতি। এই গেল আরেকটি ঘটনা। আর আরেকটা ঘটনা মনে পড়ছে, সেটা হচ্ছে ওই যে প্যাটার্নটা বলেছিলাম আমার নানার বাসার 1.5 তলা, 2.5 তলা, 3.5 তলা। তো 4.5 তলার একটা ঘটনা আমি বলবো। সেটা হচ্ছে 4 তলা থেকে 5 তলায় উঠতে গেলে, যেখানে কিছু রুম এবং 5 তলার ছাদ, ওটার আগে একটা জায়গা ছিল, ওই জায়গাটা খোলা ছিল, ওখানে কোনো রুম টুম ছিল না। তো একদিন আমি খেয়াল করলাম 4 তলার সিঁড়িতে দাঁড়িয়ে যে নানুদের একটা কুকুর ছিল। তো ওই কুকুরটা ওই 4.5 তলার অন্ধকার রাত ছিল ওই টাইমটায়, ওই দিকে তাকিয়ে খুব ঘেউ ঘেউ করছে। এবং কুকুরটা যতবার ঘেউ ঘেউ করছে, ওই পাশের অন্ধকার থেকে অনেকগুলো নারী কণ্ঠ
ওরা ভেঙাচ্ছে কুকুরটাকে। ওরাও ওই ঘিউর মতো করে একরকম শব্দ করছে, অনেকগুলা হবে 10-12টা এন্টিটি, তারাও কুকুরটাকে যেন খেপিয়ে তুলছে। এমন একটা বয়স ছিল, আসলে এই ব্যাপারগুলোতে কি অবাক হব, ভয় পাবো, নাকি বিস্মিত হয়ে খালি দেখে যাব, সেটা বুঝে ওঠার মতোই সেন্স হয়তো ওই টাইমটাতে ডেভেলপ করেনি, কারণ বয়স খুবই কম ছিল। তবে এখন বুঝি যে প্রতিটা ব্যাপারই অত্যন্ত অস্বাভাবিক ছিল এবং প্রত্যেকটা ব্যাপারের সাথেই আনডাউটফুলি প্যারানর্মাল বিষয় জড়িত ছিল। তো এই ঘটনাগুলোই ভাবলাম আজকে শেয়ার করি ভূত এফএমে। ভালো থাকবেন এবং সবার জন্য অনেক শুভেচ্ছা। আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই। তো আমাদের সাথে থাকবেন, অবশ্যই সুন্দর সুন্দর ঘটনা আপনাদের সামনে আমি হাজির করব। তো সামনে নেক্সটে খুব সুন্দর ঘটনাগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।